এবং আমরা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য শুনেছি যেখানে সে বলছে যে জাতিসংঘ বিলুপ্ত করে দেওয়া উচিত। পাশ্চাত্যের যে দেশগুলো আছে বা পশ্চিমা রাষ্ট্র যেগুলো আছে এগুলো তারা বিশ্বের অন্যান্য তাদের চেয়ে নিচু অবস্থানে থাকা বা তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরে তারা এক ধরনের অভিভাবকত্ব চালানোর চেষ্টা করে। 1945 সালে জাতিসংঘটাকে প্রতিষ্ঠিত করেছিল এই উদ্দেশ্যে যেন এটিকে তারা পুরো বিশ্বের বা অন্যান্য দেশগুলোর উপর শাসনের একটা উপকরণ বানাতে পারে। জাতিসংঘ দাবি করে যে তারা গণতন্ত্রের পক্ষে, তারা অধিকার সুরক্ষার পক্ষে এবং তারা বিশ্বের বিভিন্ন জাতীয় ধর্মের প্রতি তারা সম্মান প্রদর্শন করে, অথচ বাস্তবে দেখা যায় তাদের কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন। নারী ও শিশুকে এখানে মূল মাধ্যম হিসেবে ব্যবহার করে তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করা হয়। এবং সবচেয়ে বড় যে ভয়াবহ ঘটনা সেটা হচ্ছে যৌন স্বাধীনতার অধিকার প্রদানের একটা স্লোগান সেখানে উত্থাপন করা হয়। এর ফলে কি হয়? এর ফলে বেবিচার এবং সমকামিতা বেড়ে যায়। জাতিসংঘ উপনিবেশবাদের বিরুদ্ধে তৈরি করা হলেও মূলত তারা উপনিবেশবাদকে শক্তিশালী করেছিল সময়ে সময়ে। এত জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু গাজায় কি ইসরায়েলের আক্রমণ কমেছে? জাতিসংঘের এতগুলো অধিবেশন হচ্ছে, এতগুলো দেশ ওয়াক আউট করে চলে যাচ্ছে, এতগুলো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু গাজায় তো একদিনও বোমা ছাড়া থাকে না। জাতিসংঘ যে শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার স্লোগান তোলে এবং যে কথা তারা বলে, এটা আসলে এক প্রকার একটা মুখোশ। এটা এক প্রকার আসলে প্রতারণামূলক মুখোশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় ভাই ও বোনেরা, দীর্ঘদিন পর আমরা আবারও টক সেশন থেকে ফিরে এসেছি। আমাদের টক সেশনের কার্যক্রম অনেকদিন যাবৎ বন্ধ ছিল এবং নানা কারণে আমরা পিছিয়েও পড়েছিলাম। অবশেষে আমরা আজকের আলোচনার মধ্য দিয়ে আবারও টক সেশনের কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছি। তো আমরা আমাদের এই চ্যানেল এবং এই পেজ অথবা এই প্ল্যাটফর্ম থেকে আমরা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এগুলোর তুলনামূলক ব্যাখ্যা ও এগুলো সম্পর্কে আমরা বিশ্লেষণ করব। যে ঘটনাগুলো আমাদের সামনে ঘটছে আন্তর্জাতিকভাবে বা জাতীয় যে ইস্যুগুলো ঘটছে এগুলো নিয়ে আমরা টক সেশন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে এসেছি বা আপনাদের সাথে আলোচনা করতে এসেছি, ইতিমধ্যে আপনারা শিরোনাম থেকে জেনে গেছেন বিষয়টা কী, কিন্তু এই বিষয়টি আমরা কেন বেছে নিয়েছি। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে, সেখানে বিভিন্ন দেশ অংশ নিয়েছে, বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয়েছে এবং একই সাথে বিশ্বের নানা পরিস্থিতি নিয়ে বিশ্ব নেতারা আলোচনা করেছেন। কিন্তু আদতে আসলে এই আলোচনাটুকুর ফসল কতটুকু হয় এবং এই আলোচনাগুলো আসলে কেন আয়োজন করা হয় এবং জাতিসংঘের ভূমিকাটাই বা কী এই পৃথিবীর মধ্যে যে ধরনের সহিংসতা চলছে বা এই পৃথিবীতে অধিকারের নামে তারা যে অনধিকার চর্চা করছে বিভিন্ন দেশ এক দেশ আরেক দেশের উপরে, এ বিষয়ে আসলে জাতিসংঘ কি করে। এবং আমরা সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য শুনেছি যেখানে সে বলছে যে জাতিসংঘ বিলুপ্ত করে দেওয়া উচিত। তো জাতিসংঘ প্রতিষ্ঠায় বা কেন হয়েছিল এবং এর বিলুপ্ত করার প্রসঙ্গটাই বা কেন এসেছে এ নিয়ে আমরা কথা বলব। প্রথমত আমরা একটা বিষয় পরিষ্কারভাবে জেনে রাখি, সেটি হচ্ছে বিশ্বের যে সমস্ত মোড়লরা থাকে বা যে পাশ্চাত্যের যে দেশগুলো আছে বা পশ্চিমা রাষ্ট্র যেগুলো আছে এগুলো তারা বিশ্বের অন্যান্য তাদের চেয়ে নিচু অবস্থানে থাকা বা তৃতীয় বিশ্বের দেশগুলোর উপরে তারা এক ধরনের অভিভাবকত্ব চালানোর চেষ্টা করে। শুধু তৃতীয় বিশ্বের দেশ বলে কথা নয়, বরং শক্তি ক্ষমতায় যারা পিছিয়ে আছে তাদের উপরে তারা এক ধরনের অভিভাবকত্ব চালানোর চেষ্টা করে। এখন তারা অভিভাবকত্ব চালানোর জন্য কিছু মূল্যবোধ, কিছু মানদণ্ড তারা নিজেদের মতো তৈরি করে নেয় এবং সেগুলো তারা অন্যদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং এই চাপিয়ে দেওয়ার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন। জাতিসংঘকে তারা হাতিয়ার বানিয়ে এগুলো তারা অন্যদের উপরে চাপিয়ে দেয় এবং এই দেশগুলো অর্থাৎ যারা চাপিয়ে দেয় তারা 1945 সালে জাতিসংঘটাকে প্রতিষ্ঠিত করেছিল এই উদ্দেশ্যে যেন এটিকে তারা পুরো বিশ্বের বা অন্যান্য দেশগুলোর উপর শাসনের একটা উপকরণ বানাতে পারে। বিশেষ করে জাতিসংঘের অধীনে যে সমস্ত নারী ও শিশু বিষয়ক যে কমিটিগুলো আছে এই কমিটিগুলোই হচ্ছে মেন কালপ্রিট। তারা কিছু পশ্চিমা মূল্যবোধকে আন্তর্জাতিক চুক্তি এবং কনভেনশন আকারে প্রণয়ন করার পরে সেগুলো তারা বিভিন্ন সরকারের কাছে বিভিন্নভাবে স্বাক্ষরের জন্য পেশ করে এবং সেই সাথে কিছু টোপের মতো বা লোভ দেখানোর মতো করে তারা তাদেরকে কিছু অর্থনৈতিক বিনিয়োগ দেয়, তাদেরকে অর্থনৈতিক সহায়তা দেয় এবং তাদেরকে সেই কনভেনশন বা চুক্তির ধারাগুলোর উপরে কিছুটা আপত্তি জানানোর সুযোগও তারা দিয়ে থাকে যেন তারা সেখানে কিছু কথা বলতে পারে বা নিজেদেরকে তারা মূল্যবান মনে করতে পারে যে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে। এরপর আসে দ্বিতীয় ধাপ।
স্বাক্ষরের পরে কি করা হয়? স্বাক্ষরের পরে রাষ্ট্রগুলোর সংসদীয় সংস্থা দিয়ে এই চুক্তিগুলোর অনুমোদন করা হয়। এরপরে ওই দেশগুলো, যেই দেশগুলোর জন্য এই চুক্তিগুলো প্রণয়ন করা হয়েছে, তাদের জাতীয় আইন ব্যবস্থার মধ্যে এক প্রকার সংস্কার প্রক্রিয়া শুরু হয় এবং এক পর্যায়ে এই চুক্তিগুলো, যেগুলো পরামর্শমূলকভাবে দেওয়া হয়েছিল, সেই চুক্তিগুলো একটা পর্যায়ে বাধ্যতামূলক আইনে রূপান্তরিত হয়ে যায় এবং সেগুলো আইনগত রেফারেন্স হয়ে যায়। ধীরে ধীরে এই চুক্তিগুলো ওই দেশের, ওই সমাজগুলোর মূল কাঠামোগত ব্যবস্থাপনা এবং সেই সব রাষ্ট্রের ধর্ম, সেই সব রাষ্ট্রের সংস্কৃতি, সেই সব রাষ্ট্রের মূল্যবোধকে এক প্রকার বিদ্যাঙ্গুলি দেখিয়ে সেই জায়গাগুলো দখল করে নেয়। আমরা অ্যাজ এক্সাম্পল দেখতে পারি যে নারী ও শিশু বিষয়ক যে আইনগুলো হয়, জমি জমা সংক্রান্ত যে আইনগুলো হয়, এই আইনগুলো কোনো না কোনোভাবে ইউনাইটেড নেশন দ্বারাই পরিচালিত হয় এবং তাদের কাছ থেকে এই প্রস্তাবনাগুলো আসে। সেই প্রস্তাবনাগুলোই তাদের যে ছায়া সংস্থাগুলো আমাদের দেশগুলোতে থাকে, তারা সেগুলো গ্রহণ করে এবং সেগুলোকে উন্নতির মাপকাঠি ও মানদণ্ড হিসেবে উপস্থাপন করে এই দেশ, এই ভূমির শত বছরের, হাজার বছরের যে ঐতিহ্য, যে ইসলামী মূল্যবোধ, এই মূল্যবোধটাকে তারা আক্রমণ করে ইউনাইটেড নেশনের সেই চুক্তিগুলো দিয়েই। এরপরে যখন এই চুক্তিগুলো স্বাক্ষরিত শর্তাবলীগুলো কার্যকর করা হয়, তখন আবার চাপ প্রয়োগের পালা শুরু হয়। রাষ্ট্রগুলো যে চুক্তির যে ধারাগুলোতে কিছুমাত্র আপত্তি জানায়, সেগুলো যেন তারা প্রত্যাহার করে নেয়। এই জন্য তারা তাদের ছায়া সংস্থাগুলোর মাধ্যমে রাষ্ট্রকে চাপ দেওয়া শুরু করে। এরপরে এভাবে বহু দেশের সামাজিক, ধর্মীয় এবং যে পারিবারিক মূল্যবোধ থাকে, এই মূল্যবোধগুলো আস্তে আস্তে ধ্বংস করে ফেলা হয়, যেগুলো ওই আইনের সাথে সাংঘর্ষিক থাকে। এখন এগুলো মানানোর জন্য প্রথমেই তো কোনো রাষ্ট্র বা কোনো সমাজ এগুলো মেনে নেয় না। এগুলো মানানোর জন্য বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চাপ, বিভিন্ন কৌশলে প্রয়োগ করা হয়ে থাকে এবং সেগুলো বিভিন্ন নাম দেওয়া হয়। যে জাতিসংঘ দাবি করে যে তারা গণতন্ত্রের পক্ষে, তারা অধিকার সুরক্ষার পক্ষে এবং তারা বিশ্বের বিভিন্ন জাতীয় ধর্মের প্রতি তারা সম্মান প্রদর্শন করে, অথচ বাস্তবে দেখা যায় তাদের কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন। তারা ফান্ডিং করে এবং তারা স্বাধীনতা বলতে বোঝাতে চায় যে ট্রান্সজেন্ডারের স্বাধীনতা থাকবে, সমকামিতার স্বাধীনতা থাকবে, নারীদের বৈষম্যমূলক অবস্থানের বিপক্ষে তারা দাবি জানায় এবং তাদের সেই দাবিটুকু হয়ে থাকে যে নারীদেরকে খুল্লম খোল্লা ছেড়ে দেওয়ার জন্য এবং তাদেরকে তাদের শারীরিক স্বাধীনতা, তাদেরকে তাদের পারিবারিক স্বাধীনতা, এইসব স্বাধীনতাগুলো দেওয়ার কথা বলে তারা ধীরে ধীরে গণতান্ত্রিক এবং একটা রাষ্ট্রের যে ধরনের নিজেদের ধর্মীয় বা ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের যে সংস্কৃতি থাকে, সেই সংস্কৃতি থেকে তারা ধীরে ধীরে তাদেরকে টেনে বের করে ফেলার চেষ্টা করে। যখন সেটা দিয়েও সম্ভব হয় না, তখন তারা তাদের উপরে গণতন্ত্র সুরক্ষার নামে এক ধরনের হামলা চাপিয়ে দেয়, তাদের উপরে আক্রমণ শুরু হয় এবং জাতিসংঘই এগুলোর পেছনে থেকে এই হামলা, এই আক্রমণগুলোর প্রতি এক ধরনের অনুমোদনই দেয়। এরপর যারা বিরোধিতা করে তাদেরকে রেডিক্যালিস্ট, তাদেরকে জঙ্গি, তাদেরকে সন্ত্রাসী, তাদেরকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে স্বাধীনতার বিপক্ষ শক্তি ইত্যাদি ইত্যাদি বলে তাদেরকে ট্যাগ দিয়ে তাদেরকে সরিয়ে ফেলা হয় এবং তাদেরকে বলা হয়েছে তারা নারীর প্রতি সহিংস, তারা জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাস করে না, তারা প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে সচেতন নয়। অর্থাৎ নারী ও শিশুকে এখানে মূল মাধ্যম হিসেবে ব্যবহার করে তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করা হয়ে থাকে। তো যদিও এই ধরনের আন্তর্জাতিক চুক্তিগুলো প্রথম দিকে দেখাবে সমতা ও মানবাধিকারের কথা, এরপরে নারী পুরুষের মধ্যকার সর্বক্ষেত্রে যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং নাগরিক জীবনের মধ্যকার যে পার্থক্য থাকে, সেই পার্থক্যটা পুরোপুরি গুছিয়ে ফেলে সেখানে সমতার দাবি তোলা হয় এবং যে কোনো পার্থক্যকেই নারীর প্রতি বৈষম্য এবং সহিংসতা হিসেবে উপস্থাপন করা হয়। এবং সবচেয়ে বড় যে ভয়াবহ ঘটনা, সেটা হচ্ছে যৌন স্বাধীনতার অধিকার প্রদানের একটা স্লোগান সেখানে উত্থাপন করা হয়। এর ফলে কি হয়? এর ফলে ব্যভিচার এবং সমকামিতা বেড়ে যায়। সমকামিতা এবং ব্যভিচারকে বৈধতা দেওয়ার মাধ্যমে বিয়েকে সীমাবদ্ধ করা হয়, বিয়ের বয়স বাড়ানোর অধিকার দাবি করা হয়। এভাবে আস্তে আস্তে পরিবারগুলোকে ভেঙে ফেলা হয় এবং ফলাফল কি হয়েছে? এই যে পশ্চিমা এই নারী ও শিশু অধিকার কেন্দ্রিক যে দাবি, এই দাবি দাওয়াগুলোর ফলে যে ফলাফলটা তাদের সমাজের মধ্যে আসছে এবং তারা সেটা আরব সমাজ ও মুসলিম সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে তাদের পরিবারগুলো একে একে ভেঙে পড়ছে। পিতার সাথে পুত্রের সম্পর্ক নেই এবং সন্তান বড় হওয়ার সাথে সাথে তাকে কোনো কিছু বলা যাবে না এবং বলার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে তাকে চাপ দেওয়া হয়, পরিবারকে রাষ্ট্রীয়ভাবে চাপ দেওয়া হয়। একই সাথে এই আনন্দ উপভোগ তো তারা করছে, সেই সাথে ব্যক্তিকেন্দ্রিকতা এবং প্রতিযোগিতামূলক যে মনোভাব, সে আধিপত্যরা বিস্তার করছে
একে অপরের প্রতি আত্মত্যাগ এবং দয়া প্রদর্শন, এই জিনিসগুলো ধীরে ধীরে কমে যাচ্ছে। এবং এই নৈতিক অবক্ষয় এবং বিধ্বংসী যে সামাজিক পরিণতি, এই পরিণতির পিছনে একমাত্র অবদান রাখছে জাতিসংঘ। এখন কথা হচ্ছে, জাতিসংঘের এই জিনিসগুলো আমরা বুঝি এবং এগুলো নিয়ে আমরা কথা বলি, এগুলো নিয়ে আমরা আলোচনা করি, এবং এর ফলাফল নৈতিক বিপর্যয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এবং আসলে জাতিসংঘ কখন তৈরি হয়েছিল, কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই ইতিহাসের দিকে যদি আমরা একটু যাই, তাহলে এর মুখোশটা আমাদের সামনে আরও ভালোভাবে খসে পড়বে। প্রথম কথা হচ্ছে, এই জাতিসংঘ প্রথমে ইউনাইটেড নেশন হওয়ার আগে এটা ছিল লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ একে বলা হতো। এবং এই লিগ অফ নেশনস তৈরি করা হয়েছিল 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভার্সাই চুক্তির ভিত্তিতে। এই আন্তর্জাতিক সহযোগিতা এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার নাম দিয়ে ভার্সাই চুক্তি করে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ তৈরি করা হয়। তো জাতিপুঞ্জরা ছিল ইতিহাসে প্রথম বৈশ্বিক রাজনৈতিক সংস্থা, যেটা কোনো চুক্তির ভিত্তিতে গঠিত হয়েছিল, এবং এটার সনদকে আন্তর্জাতিক চুক্তি আকারে প্রদান করা হয়। এবং 1920 সালের 10ই জানুয়ারি থেকে জাতিপুঞ্জ একটা আইনগত এবং বাস্তব অস্তিত্ব লাভ করে। এবং এই জাতিপুঞ্জের সদর দপ্তর করা হয় সুইজারল্যান্ডের জেনেভায়। কিন্তু উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে, অর্থাৎ উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করার জন্যই জাতিপুঞ্জ তৈরি করা হয়েছিল, পরে উল্টা এটা উপনিবেশবাদকে আরও মজবুত করে ফেলে। এবং কারণ তারা একটা ম্যান্ডেট সিস্টেম চালু করে এই জাতিপুঞ্জকে তারা পরিচালনা করতেছিল। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দিতে পারি। যেমন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 পর্যন্ত। তো সেই সময়ে এক ব্রিটিশ কর্মকর্তা এবং এক ফ্রেঞ্চ কর্মকর্তা, তারা আরবের যে প্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলোর একটা সীমারেখা নির্ধারণ করে, এবং সীমারেখা নির্ধারণ করে উপনিবেশবাদী যে শক্তিগুলো আছে, এই তাদের সম্পত্তি ভাগাভাগি, তাদের মধ্যে এই আরব দেশগুলোকে ভাগাভাগি করে দেওয়ার একটা পরিকল্পনা পর্যন্ত তারা করে। কিন্তু বলশেবিক বিপ্লবের পরে রাশিয়া যখন সম্রাটের জার সম্রাটের শাসন ব্যবস্থা ভেঙে দেয় এবং যুদ্ধ থেকে সরে আসে, তখন তারা উপনিবেশবাদী এই চিন্তার পরিকল্পনাগুলোকে তারা ফাঁস করে দেয় যে এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা মিলে তারা আরব রাষ্ট্রগুলোকে ভাগাভাগি করার পরিকল্পনা করছে। তো ফাঁস করে দেওয়ার পরেও কিন্তু খুব একটা সমাধান হয় না। যুদ্ধ শেষে ব্রিটেন এবং ফ্রান্স আবারও তারা আরবের মাশরেককে নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলে, এবং সান রেমো সম্মেলনের ঠিক হওয়া ব্যবস্থার ভিত্তিতে এই কাজটা তারা করে, যেটা একটা চুক্তির আদলে হয়েছিল বা একটা চুক্তির ভিত্তিতে এই কাজটা করা হয়েছিল। এবং চুক্তিটাকে বলা হয় সাইক্স-পিকো চুক্তি, যেটা 1916 সালের 16 মে সংঘটিত হয়েছিল এই চুক্তিটা। এই সম্পর্কে আপনারা যদি জাতিসংঘের আরও বিস্তারিত পড়ুন, সেখানে পাবেন আল জাজিরাতে কথাগুলো আছে। সাইক্স-পিকোর যে শতবর্ষ নিয়ে যে ডকুমেন্টারি আছে, সেখানে এই বিষয়গুলো বিস্তারিত আছে। তা আমি মূলত বোঝাতে চাচ্ছি যে জাতিসংঘ উপনিবেশবাদের বিরুদ্ধে তৈরি করা হলেও মূলত তারা উপনিবেশবাদকে শক্তিশালী করেছিল সময়ে সময়ে। এবং জাতিসংঘের আরেকটা উদ্দেশ্য ছিল কি, আমরা সবাই জানি যে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করবে, কিন্তু তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে পারে নাই। সে লক্ষ্য পূরণে তারা ব্যর্থ হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সংস্থা পুরোপুরি ভেঙে পড়ে। এটা ছিল জাতিপুঞ্জের লক্ষ্য, মানে তখনও জাতিসংঘ হয় নাই, তখন এটা লিগ অফ নেশনস ছিল, জাতিপুঞ্জেরই উদ্দেশ্য ছিল সেটা। শেষ পর্যন্ত 1946 সালে জাতিপুঞ্জ পুরোপুরি বিলুপ্ত করে ফেলা হয়, এবং এর স্থলাভিষিক্ত হয় জাতিসংঘ, এবং আইনগতভাবে জাতিসংঘ জাতিপুঞ্জের উত্তরাধিকারী হিসেবেই প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1931 সালে। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং এটা 1945 সাল পর্যন্ত চলে। যুদ্ধ শেষে যে বিজয়ী মিত্র শক্তি ছিল, অর্থাৎ যারা যুদ্ধ জয়লাভ করেছিল, তারা ছিল যুক্তরাজ্য এবং সাবেক যে সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব। তো তারা সারা বিশ্ব সম্প্রদায়কে একত্রিত করে এমন একটা সংস্থা প্রতিষ্ঠা করে, যার উদ্দেশ্য ছিল এবং স্লোগান ছিল শান্তি ও মানবাধিকারের প্রসার। যুক্তরাষ্ট্রের সাবেক যে প্রেসিডেন্ট ছিল আমেরিকার, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, এই সংস্থার নাম দেয় ইউনাইটেড নেশনস। তখন থেকে জাতিসংঘের যাত্রা শুরু হয়। তো 1945 সালের জুন মাসে সান ফ্রান্সিসকোতে জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয়, এবং একই বছরের অক্টোবর মাস থেকে এটা কার্যকর করা শুরু হয়। তো এটা মূলত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী জোটের দৃষ্টিভঙ্গি এবং স্বার্থের একটা প্রতিফলন। তারা নিজেদের মোড়লপনা বিশ্বের উপরে বজায় রাখার জন্য মূলত তারা এটা চালু করেছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী জোটের স্বার্থ ছিল জাতিপুঞ্জ তৈরি করে অন্য দেশের উপরে খবরদারি করা। তো এভাবে তারা জাতিসংঘ তৈরি করে তারা অন্যান্য দেশগুলোর উপরে খবরদারি করার একটা অফিসিয়াল একটা অবস্থা এবং
একটা চাঁচাছোলা একটা উপকরণ তারা গ্রহণ করে জাতিসংঘের মাধ্যমে। 1943 সালে এসে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ইডেন আরব ঐক্যের আহ্বান জানায়। তো এর ফলে কি হয়, সৌদি আরব, ইয়েমেন, লেবানন, সিরিয়া এবং মিশর তারা অ্যাক্টিভ হয়ে যায় এবং 1945 সালে আরব লীগ প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের বিপরীতে। কিন্তু একই সময় ব্রিটেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও চলাকালীন সময়ে ইউরোপীয় ইহুদিদের ফিলিস্তিনে অভিবাসনে উৎসাহ দেয় এবং অবশেষে 1948 সালে ফিলিস্তিনে নিজেদের ম্যান্ডেট সমাপ্তির দিনের মধ্যেই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেয়। এটা ছিল ব্রিটেন এই কাজটা করছে, নিজেদের ম্যান্ডেট শেষ হওয়ার সময়ের মধ্যে তারা ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলকে তারা কি করে, পুনর্বাসিত করে। তো এখন কথা হচ্ছে ইউনাইটেড নেশন, তো আমরা বুঝলাম যে 1942 সাল থেকে ইউনাইটেড নেশনের একটা নাম দেওয়া হয় এবং বিশ্বযুদ্ধ চলাকালীন সময় 26টা দেশের প্রতিনিধিরা সম্মিলিতভাবে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সম্মিলিতভাবে অক্ষশক্তির বিরুদ্ধে তারা যুদ্ধ চালিয়ে যাবে এবং তারা বিশ্বে শান্তি নিয়ে আসবে। তো জাতিসংঘ প্রতিষ্ঠার সময় শুধু সেই উপনিবেশ এবং অঞ্চলগুলোই ম্যান্ডেট সিস্টেম বা অভিভাবকত্ব যে ব্যবস্থা সেটা বহাল থাকে নাই, বরং এটার পূর্বে এর অন্তর্ভুক্ত ছিল, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত রাষ্ট্রগুলোর অধীনস্থ যে উপনিবেশ এবং আরও কিছু অঞ্চলকে এই ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয়। এমনকি কিছু রাষ্ট্র তার স্বেচ্ছায় তাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলো পর্যন্ত এই ব্যবস্থায় তারা অন্তর্ভুক্ত করে দেয়। কিন্তু বাস্তবে আসলে কি হয়, বাস্তবে আসলে কি হয়েছে? এত জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু গাজায় কি ইসরায়েলের আক্রমণ কমেছে? জাতিসংঘের এতগুলো অধিবেশন হচ্ছে, এতগুলো দেশ ওয়াকআউট করে চলে যাচ্ছে, এতগুলো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু গাজায় তো একদিনও বোমা ছাড়া থাকে নাই। গাজায় তো একদিনও শিশু হত্যা ব্যতীত দিন কাটায় নেই। গাজায় তো একদিনও হাসপাতালে বোমা হামলা বন্ধ হয় নাই। তো বাস্তবে আসলে শত শত সম্মেলন এবং নিয়মিত এবং বিশেষ বৈঠকের আয়োজন করেও জাতিসংঘ নিপীড়িত জনগোষ্ঠীর পাশে কখনোই দাঁড়াইতে পারে নাই না, বরং তাদেরকে দাঁড়াতে দেখাই যায় নাই। অথবা তারা দখলদারিত্ব শেষ করার প্রকৃত প্রচেষ্টা বা ভূমির মালিকদেরকে প্রকৃত ভূমি তাদেরকে ফিরিয়ে দেওয়া, এটা কখনোই তাদেরকে করতে দেখা যায় নাই। বরং এই যেখানে যেখানে উপনিবেশবাদ আছে সেখানে সেখানে একটা এথনিক ক্লিনজিংয়ের শিকার হয় মানুষগুলো। এমনকি এটাও জানা গেছে বা এটাও আমরা দেখি যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নামে যে শান্তিরক্ষী বাহিনীরা যায় এবং যাদেরকে বলা হয় নীল হেলমেটধারী, এরা বসনিয়া যুদ্ধে 1992 সালে তারা মারাত্মক অপরাধ করেছে এবং সেই অপরাধগুলো জাতিসংঘ দেখেও না দেখার ভান করেছিল। তারা এই যুদ্ধ চলাকালীন সময়ে বসনিয়ার মুসলমানরা সার্ব ও ক্রোয়াট খ্রিস্টানদের হাতে গণহত্যার শিকার হয়েছিল এবং মুসলিম নারীরা ব্যাপকভাবে ধর্ষণের শিকার হয়েছিল জাতিসংঘের এই নীল হেলমেটধারী বাহিনীর হাতেই। এমনকি 1917 সালের 27 জুন মঙ্গলবার দ্য হেগের আন্তর্জাতিক আদালত একটা পূর্ববর্তী রায় বহাল রেখে সেখানে নেদারল্যান্ডসকে দোষারোপ করে এজন্য যে তারা বসনিয়ার স্রেব্রেনিৎসা শহরে সংগঠিত গণহত্যায় 300-রও বেশি মুসলমানকে তারা হত্যা করেছিল। তো জাতিসংঘের যে ভূমিকা বা জাতিসংঘ যে কিছুই করতে পারে না বা তাদের যে সন্দেহজনক ভূমিকা, এই ভূমিকার বিবরণ আমরা নানা যুদ্ধে পাই। যেমন ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, ইয়েমেন, বার্মা, মধ্য আফ্রিকা এবং চীন সহ নানা স্থানে মুসলমানদের উপরে গণহত্যা চালানোর ক্ষেত্রে একটা পরোক্ষ প্ররোচনা অলওয়েজ জাতিসংঘ দেয়। কিন্তু জাতিসংঘের কাজ, জাতিসংঘ তারা বোঝাতে চায় যে তারা এই গণহত্যার বিপক্ষে, কিন্তু জাতিসংঘের কাজ অলওয়েজ সীমাবদ্ধ থেকেছে কেবল উদ্বেগ প্রকাশ। তারা দেখা যায় নিউজের মধ্যে আসে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই গভীর উদ্বেগ প্রকাশ নিরাপত্তা পরিষদে একের পর এক প্রস্তাব পাশ করা এবং জাতিসংঘের হল থেকে ওয়াকআউট করা, আজ পর্যন্ত এছাড়া তাদের আর কোনো কাজ দেখাই যায় না এবং গণহত্যা এখনও পর্যন্ত অব্যাহত আছে। কোনো ধরনের আন্তর্জাতিক পদক্ষেপ তারা নিতেই পারে নাই। এবং এর মাধ্যমে এটা স্পষ্ট হয় যে জাতিসংঘ যে শান্তি প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার স্লোগান তোলে এবং যে কথা তারা বলে, এটা আসলে এক প্রকার একটা মুখোশ। এরা এক প্রকার আসলে প্রতারণামূলক মুখোশ। বাস্তবে এর উদ্দেশ্য হচ্ছে জনগণের দখলদারিত্ব বিরোধী প্রতিরোধকে দমন করা। মানুষ যেন যে মোড়লপনার বিপক্ষে কথা বলে সেই মোড়লপনাকে বজায় রাখার জন্য জাতিসংঘ তাদের জবানগুলোকে বন্ধ রাখার জন্য জাতিসংঘকে ব্যবহার করা হয়ে থাকে এবং তারা নিজেরা এই কাজটা করে। এবং একটা কৃত্রিম জাতিসংঘীয় মানবাধিকার ব্যবস্থার মাধ্যমে তারা এই প্রতিরোধমূলক দমনকে বা প্রতিরোধকে দমনমূলক কাজটা তারা চালিয়ে যায় এবং যেটা আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি এবং সনদের মাধ্যমে করা হয়ে থাকে,
যেখানে নৈতিকতা, মূল্যবোধ এবং পারিবারিক ব্যবস্থাগুলোকে ধ্বংস করা হয়ে থাকে। একবার যখন কোনো নৈতিক মূল্যবোধ এবং পারিবারিক ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার সুযোগটাকে পর্যন্ত জাতিসংঘ বন্ধ করে দেয়। এজন্য কবি আহমদ শওকী একটা কথা বলেছেন যে জাতি ততদিন পর্যন্ত টিকে থাকে যতদিন পর্যন্ত নৈতিকতা টিকে থাকে। যখন নৈতিকতা বিলীন হয়ে যায় তখন জাতীয় ধ্বংস হয়ে যায়। কোনো জাতির নৈতিকতা বিবর্জিত চিন্তাধারা নিয়ে কোনো জাতি কখনোই টিকে থাকতে পারে না। তো যাই হোক, তো জাতিসংঘ আসলে কয়েকটা টোলকে ইউজ করে, টুলস। এর মধ্যে একটা টুল হচ্ছে শিশু ও নারীর অধিকার। আরেকটা হচ্ছে তারা মানবাধিকার সংস্থা বানায় এবং তারা নতুন যে বিশ্ব ব্যবস্থা, সেই বিশ্ব ব্যবস্থার মধ্যে নিজেদের চিন্তাভাবনাকে তারা প্রতিফলিত করার জন্য এবং নিজেদের চিন্তাভাবনাকে বাস্তবায়ন করার জন্য তারা এই কাজটা করে। তো মানবাধিকার সুরক্ষার স্লোগানে ছিল যে পশ্চিমা শিবিরের প্রথম মতাদর্শভিত্তিক অস্ত্র হওয়া, যারা পূর্বাঞ্চলীয় বা প্রাচ্যের দেশগুলোর উপরে নির্যাতন চালায় তাদের একটা সাপোর্ট দেওয়ার জন্য অস্ত্র হিসেবে জাতিসংঘ তৈরি করা হয়। এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা যে কথাগুলো বলা হয়, রিসেন্টলি যেখানে আমাদের বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের লোকজন এবং আমাদের উপদেষ্টা পর্যন্ত যে সফরগুলোতে গিয়েছেন, এখানে আসলে যে মানবাধিকারের কথা বলা হয় এটা আসলে মূলত একটা আদর্শিক অস্ত্র। এটা পশ্চিমা শিবিরের একটা প্রধান আদর্শিক অস্ত্র, যেটা তারা কোল্ড ওয়ার চলাকালীন সময়ে তারা প্রাচ্যের সমাজতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে ব্যবহার করেছিল। স্বাভাবিকভাবে পশ্চিমা ধারণাটাকে সর্বোত্তম এবং টেকসই সমাধান হিসেবে সামনে নিয়ে আসে তারা এটার মাধ্যমে, জাতিসংঘের মাধ্যমে। যেহেতু তারা মানবাধিকার সংস্থা বা আন্তর্জাতিক মানবাধিকারকে তাদের একটা প্রধান আদর্শিক অস্ত্র তারা বানিয়ে রেখেছে, এজন্য এটাকে তারা সার্বজনীন মানবাধিকার ঘোষণা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। সার্বজনীন মানবাধিকার ঘোষণা দেওয়া হলে তাদের দেওয়া মানদণ্ডের ভিত্তিতে সারা দুনিয়াকে তারা মানবাধিকার শেখাবে। তো 1948 সালে এই সার্বজনীন মানবাধিকারের ঘোষণাটা আসে, যেটাকে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, ইউডিএইচআর নামে আন্তর্জাতিক আইনের অঙ্গনে সেটাকে প্রবেশ করানো হয়। সেই থেকে জাতিসংঘ ধারাবাহিকভাবে বিভিন্ন আইনের দলিল এবং কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থাকে দৃঢ় এবং প্রাতিষ্ঠানিকীকরণ করার চেষ্টা চালিয়ে আসছে। এবং 1946 সালে জাতিসংঘ মানবাধিকার কমিশন তারা গঠন করে, যার উদ্দেশ্য ছিল মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার জন্য আইনি কাঠামো তৈরি করা। অর্থাৎ এইভাবে তারা নানান ধরনের স্লোগান দিয়ে বৈশ্বিকভাবে তারা এক ধরনের মোড়লপনা চাপিয়ে এসেছে এবং এর ভিত্তিতে তারা সবার জন্য সমান অধিকারের স্লোগান তুলে তারা 1998 সালে আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থাপনার বৈশ্বিকীকরণের প্রচেষ্টার একটা প্রতীক হয়ে তারা দাঁড়ায়। এবং এই ঘোষণার পরপর থেকে তারা বিভিন্নভাবে কাজ করতে থাকে হিউম্যান রাইটস লর নামে, এবং এটাই জাতিসংঘের কার্যক্রমের একটা অন্যতম স্তম্ভে পরিণত হয়ে যায়। এভাবে তারা বিশ্বে নানাভাবে অনুপ্রবেশ করা এবং যুক্তরাষ্ট্রের বা আমেরিকার যে অধিকারগুলো আছে, বা আমেরিকার অধিকার বলা যায় যে উপনিবেশবাদী যে চিন্তাধারা, দখলদারিত্বমূলক যে চিন্তাধারা, সেই চিন্তাধারাগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্বে তারা কাজ করে যাচ্ছে। তো এভাবেই তারা বিশ্বের প্রত্যেকটা গণহত্যা, উপনিবেশবাদী প্রকল্পের পেছনের হাতিয়ার হিসেবে কাজ করছে এবং কোনো সমাধান তারা আনতে পারছে না। আজকে বাংলাদেশের মধ্যে জাতিসংঘের প্রধান কমিশনার অফিস করানোর জন্য একটা দীর্ঘ সময় নানানভাবে অনেক কথা হয়েছে, কিন্তু বুঝাতে চেয়েছে অনেকে যে জাতিসংঘের অফিস হলে ভালো হবে, বা জাতিসংঘের অনুমোদন করা বা জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমকে যেভাবে গ্লোরিফাই করা হয়ে থাকে, এটাকে আসলে গ্লোরিফাই করার বিষয় কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আবারও কোনো সাম্প্রতিক ইস্যু এবং সমসাময়িক আলোচনা নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।